এই দুনিয়াতে তিন ধরনের মানুষ আছে, যারা চিহ্ন রেখে যেতে চায়, যারা স্মরণীয় হতে চায়, আর যারা কেবলই হারিয়ে যেতে চায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও পেয়ে এলাম আপনাদের মাঝে আরও একটি নতুন বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটি রিভিউ দিব সেটি হচ্ছে একটি ঐতিহাসিক কল্পকাহিনী। বইটির নাম হচ্ছে দ্য আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস। লেখক এলিশ শাফাক, অনুবাদ আহনাফ তাহমিদ। প্রথম প্রকাশ মে 2019, প্রকাশনী আদি প্রকাশন, প্রচ্ছদ আদনান আহমেদ রিজন, পৃষ্ঠা সংখ্যা 336, মুদ্রিত মূল্য 460 টাকা, আর জনরা হচ্ছে ঐতিহাসিক কল্পকাহিনী। তো প্রথমেই আমি ফ্ল্যাপ থেকে বইটির কাহিনী সংক্ষেপটুকু পড়ে নিচ্ছি। ইস্তাম্বুল যেন এক জাদুর শহর। ইতিহাসের পাতার ভাঁজে ভাঁজে যেমন রয়েছে এই শহরের মূর্ছনা, আবার ঠিক তেমনি শহরের আখ্যানগুলো যেন বিস্মৃতির অতলে তলে যেতে খুব একটা সময় নেয় না। বয়ে চলা কালের অবিচল স্রোতধারা জন্ম দেয় ইতিহাস আর ভালোবাসার গল্প। 1540 সালে ইস্তানবুলে আসে ছোট্ট জাহান। সুলতানের রাজকীয় চিড়িয়াখানায় কাজ করার সাথে সাথে বন্ধুত্ব গড়ে ওঠে বুদ্ধিমান হাতি ছোটার সাথে। পাশাপাশি ভালোবেসে ফেলে অপূর্ব সুন্দরী শাহজাদি মেহরিমাকে। তবে কাহিনীটা এখানে শেষ নয়। অটোমান সাম্রাজ্যের শ্রেষ্ঠ স্থাপত্যবিদ মিমার সিনানের গল্প এটা। ইস্তাম্বুল শহরের অনিন্দ্য সুন্দর ইমারতগুলোর পেছনে মহান গুরুর অবদান অনস্বীকার্য। সিনানের শিষ্যত্ব গ্রহণ করে জাহান, গড়ে তোলে নিজের এক আপন দুনিয়া। তবে শেষ পর্যন্ত কি আপন সুখের দেখা পায় সে? সিনানের প্রত্যাশার দাবি মেটাতে পারে কি, নাকি বেচারাকে খুব বেশি চুকিয়ে দিতে হয় ভালোবাসার মূল্য? এদিকে ইতিহাস জয় করা দুটো মসজিদের স্থাপত্য কাজ গড়ে উঠেছে গুরু শিষ্যের হাত ধরে, সুলাইমানিয়া এবং সেলিমিয়া মসজিদ। এই আখ্যান একই সাথে ভালোবাসার, গুরু শিষ্যের শ্রদ্ধা সম্পর্কের, মিমার সিনানের চার শিষ্যের মাঝে ধোঁকা আর বিদ্বেষের সম্মিলনের। প্রিয় পাঠক, 16 শতাব্দীর জাদুর শহর ইস্তাম্বুলে আপনাকে স্বাগতম। তো আমি রিভিউটি শুরু করছি। গল্পের মূল চরিত্র জাহান, একজন তরুণ ভারতীয় হাতির মাহুত, যে ইস্তানবুলে ছোটা নামের এক সাদা হাতিকে নিয়ে আসে। ইস্তানবুলে এসে সুলতানের রাজপ্রাসাদে ঢুকে পড়ে আর জড়িয়ে পড়ে রাজকীয় জীবনের জটিল চালে। এই গল্পে জাহানের সঙ্গে গুরুত্বপূর্ণভাবে জড়িয়ে আছে মিমার সিনান, যিনি ছিলেন সুলতানের প্রধান স্থপতি এবং ইতিহাসের অন্যতম সেরা মুসলিম স্থপতি। একসময় জাহান তার শিষ্য হয়ে ওঠে। গল্প স্থাপত্য, ভালোবাসা, ঈর্ষা, বিশ্বাসঘাতকতা আর আত্ম অন্বেষণের এক দুর্দান্ত কাহিনী বুনে তোলা হয়েছে। সিনানের হাত ধরে জাহান শিখে যে এক একটি ভবন শুধু ইট পাথরের খোলা কাঠামো নয়, এটা স্বপ্ন, শক্তি, ধৈর্য এবং আত্মার বহিঃপ্রকাশ। জাহান রাজকুমারী মেহরিমার প্রেমে পড়ে। সে জানে এ প্রেম নিষিদ্ধ এবং অধরা, তারপরে সে প্রেমে পড়ে যেটা তাকে অন্যরকম যন্ত্রণা দেয়। সে ব্যথা, শিক্ষানবিশতা ও আত্মত্যাগের মধ্য দিয়ে একজন বালক থেকে একজন পুরুষ হয়ে ওঠে। গল্পে ইস্তানবুলের ভেতরকার জীবন, সুলতানদের রাজনীতি, ষড়যন্ত্র, হারেমের রোমাঞ্চকর দিকগুলো খুব সুন্দরভাবে উঠে এসেছে। চরিত্রের দিক দিয়ে জাহান ছিল নির্ভীক, কৌতূহলী ও প্রেমে নিবেদিত। নিজের জীবনের অর্থ খুঁজতে চাইতো সে সব সময়। তার গুরু সিনান ছিল স্থাপত্যের ঋষি, পরিশীলিত ব্যক্তিত্ব, ধৈর্য ও প্রতিভার প্রতীক। তার একতরফা ভালোবাসা রাজকুমারী মেহরিমা ছিল নিষ্পাপ অথচ দৃঢ়চেতা। আর তার হাতে ছোটা শুধু একটি প্রাণী ছিল না, বরং তার সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী ও প্রতিচ্ছবি ছিল। এলিশ শাফাক তার কাব্যিক গদ্য, সূক্ষ্ম ঐতিহাসিক বিশ্লেষণ এবং দার্শনিক দৃষ্টিভঙ্গির জন্য পরিচিত। এই বইতেও তিনি বাস্তব ইতিহাস আর কল্পনার এমন এক মেলবন্ধন ঘটিয়েছেন যা পাঠককে বিমোহিত করে রাখে। তার ভাষা কখনো মোহময়, কখনো ব্যথাতুর, কখনো গভীরভাবে আলোকিত। এই গল্পে ইস্তানবুল শহর যেন জীবন্ত হয়ে উঠেছিল। লেখক গল্পে ইতিহাসের সাথে কল্পনার চমৎকার মিশেল দিয়েছেন। ইস্তানবুলের চমৎকার স্থাপত্যের দুর্দান্ত বর্ণনা ছিল বইটিতে, আর তার সাথে ছিল শিষ্য জাহান ও গুরু সিনানের আবেগঘন সম্পর্কের বর্ণনা। দ্য আর্কিটেক্টস অ্যাপ্রেন্টিস হলো ইতিহাস, ভালোবাসা, শিল্প এবং আত্ম অনুসন্ধানের এক অপূর্ব জার্নি। এটি শুধু একটি উপন্যাস নয়, বরং এক দর্শন, যেখানে প্রতিটি পাথর, প্রতিটি নকশা এবং প্রতিটি সম্পর্ক গভীর অর্থ বহন করে। তো আসলে এই গল্পটা, হ্যাঁ, আমি বলবো যে এলিশ শাফাকের আসলে সব গল্পই না মানে এরকম টাইপের হয়। আমি তার আরো দুটো বই পড়েছিলাম। একটা হচ্ছে 40 রুলস অফ লাভ, যেটা আসলে সবাই, আমার মনে হয় এলিশ শাফাকের মানে যে বইটা আমার মনে হয় সবাই পড়েছে কম বেশি, সেটা হচ্ছে এই বইটা, কারণ এটা অনেক জনপ্রিয় একটা বই। এবং আরেকটা পড়েছিলাম
কি জানি, দ্য মিসিং ট্রিস আইল্যান্ড, মানে এরকম একটা নাম ছিল, মানে বড় নামটা, যে কারণে আমি পুরোপুরি মনে করতে পারছি না। তো ওইখানে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি উনি কি করেন, ইতিহাসের সাথে না কল্পনার মিশেল দিয়ে বই লেখেন, এবং তাতে হয় কি, মানে আমরা মানে বুঝি যে কল্পনার আসলে ইতিহাসের মানে সাথে কল্পনা মিশিয়ে দিলে আসলে কি হয়। কারণ ইতিহাসটা পুরোপুরি ঠিক থাকে না, কিছুটা হলেও কিন্তু ব্যতিক্রম হয়, কারণ ওই যে কল্পনা মিশেল দেওয়া। আর সবচেয়ে বড় কথা, যে সময়কার কথা উনি বলেন, হয়তো সেই সময় তো মানে হয়তো মানে উনি তো সেই সময় ছিলেনই না। তো উনি কি করেন, ইতিহাস যেটা আছে সেটার সাথে হয়তো নিজে কিছু মিশেল দিয়ে একটা কাহিনী বানান, এবং কাহিনীগুলি সুন্দরই হয়। তার কাহিনীগুলো আমার ভালো লাগে কেন, অনেক দার্শনিক কথাবার্তা থাকে, এবং ইতিহাস, হ্যাঁ ওই হিস্টোরিক্যাল ব্যাপার যেটা, সেটা কিন্তু আমার ভালো লাগে। হিস্টোরিক্যাল ফিকশন কিন্তু আমার ভালো লাগে, সেজন্যই আমি আসলে তার বইগুলি পড়ি, এবং আমার কাছে ভালো লাগে, যেটা সত্যি কথা। মানে মোটা আমি কি বলবো, মানে অনেক বেশি ভালো লাগে বা খুব মানে বা কম ভালো লাগে সেটা বলবো না, আমি বলবো যে ভালো লাগে। আর বললাম না যে দার্শনিক যেসব কথাবার্তা থাকে তার বইতে, আসলে এই কথাগুলি আমার কাছে বেশি ভালো লাগে। যেমন এই বইতে একটা উক্তি আছে, আমি সেটা বলছি, যে এই পৃথিবীতে সবকিছু পরিকল্পনা অনুযায়ী চলে না, মানুষকে শান্ত জলে নয়, ঝড়ের মধ্যেও পাল তুলতে শিখতে হয়। তো এই যে উক্তিটা, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কারণ এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা অনুপ্রেরণামূলক উক্তি ছিল। মানে এখানে বলা হয়েছে এটাই, যে আসলে মানুষের জীবন কিন্তু সবসময় পরিকল্পনা মাফিক চলে না। আমরা তো সবসময় ভেবে রাখি যে হ্যাঁ আমরা আজকে এটা করেছি, কালকে এটা করবো, পরশু এটা করবো, কিন্তু আসলে কি আমাদের প্ল্যান মাফিক সবকিছু হয়? হয় না। আপনি কিন্তু সবকিছু আপনার প্ল্যান মাফিক করতে পারবেন না, কখনো না কখনো আপনার মানে পরিস্থিতি এমন হবে যে আপনি আপনার প্ল্যান মাফিক কাজ করতে পারবেন না। তো এখানে এটাই বলা হয়েছে যে মানুষের জীবন আসলে কখন কোন পরিস্থিতিতে পড়ে সেটা আসলে মানুষ বুঝতে পারে না। তো মানুষের কি করতে হয়, যে শান্ত জলে তো অ্যাকচুয়ালি সবাই পাল তুলতে পারে, এটা সহজ ব্যাপার, কিন্তু মানে ঝড়ের মধ্যে কিভাবে আপনি পাল তুলবেন সেটা তো মানে আরো অনেক বড় একটা মানে ঝামেলার ব্যাপার, সমস্যা, মানে বলতে গেলে সমস্যাই, কারণ তখন ঝড়ের বাতাস থেকে কোথায় নিয়ে যাবে আপনি তো বুঝবেনই না। কিন্তু এখানেই মানে জিনিসটা আসলে কথাটা যা বলা হয়েছে সেটা হচ্ছে যে শান্ত জলে সবাই পারে ঠিক থাকতে, কিন্তু কথা হলো যখন একটা পরিস্থিতি আপনার জীবনে ঝড় বয়ে আনবে, তখন কিন্তু আপনাকে আরো শক্ত হাতে সেটা সামাল দিতে হবে। এই জন্য বলা হয়েছে যে যখন মানে ঝড়ের মধ্যেও মানে পাল তুলতে শিখতে হয়, মানে ঝড়ের মধ্যেও নিজেকে ধৈর্য বা ধরে থাকতে হয়, শক্ত হতে হয়। এখানে আসলে এটাই বোঝানো হয়েছে যে কোনো মানে পরিস্থিতিতে অ্যাকচুয়ালি হতাশ হয়ে পড়া বা ভেঙে পড়া উচিত না। সব পরিস্থিতিতেই মানে শক্ত হাতে মোকাবেলা করতে জানতে হয়। এই মানে উক্তিটা আমার কাছে এই জন্য অনেক ভালো লেগেছে, এবং একদম রিভিউর প্রথম দিকে আমি যে উক্তিটা দিয়েছিলাম সেটাও কিন্তু এই বইয়েরই উক্তি। তো মানে এলিশা ফেকের বইতে অ্যাকচুয়ালি দার্শনিক উক্তির কিন্তু অভাব হয় না, খুব সুন্দর সুন্দর দার্শনিক উক্তি থাকে যেগুলি আসলে খুব মানে সুন্দর মিনিং থাকে, আমার কাছে এই জন্য ভালো লাগে। আর এখানে যে ইস্তানবুল শহরের কথা বলা হয়েছে, আহ ইস্তানবুল শহর আসলে এখানে যেমন বলেছে যে 1600 শতকের মানে জাদুর শহর। আমার কাছে ইস্তানবুল শহর অনেক আকর্ষণীয় একটা শহর। কেন আমি বলি, আমি অ্যাকচুয়ালি তুর্কি সিরিজ খুব পছন্দ করি, তুর্কি সিরিজের ফ্যান আমি। তো তুর্কি সিরিজ আমি যখন প্রথম তুর্কি সিরিজ যেটা আমি দেখি সেটার নাম ছিল বাহার, মানে অ্যাকচুয়ালি তুর্কিতে নাম ছিল কাদিন। আমি তো বাংলাটা দেখেছি, তুর্কি ভাষা তো আর বুঝি না, হ্যাঁ, তো সেজন্য বাংলা ডাবিংটা দেখেছিলাম, তো বাংলা ডাবিং এর নাম ছিল বাহার। তো সেই সিরিজে আমি দেখেছিলাম ইস্তানবুল শহরকে, মানে বর্তমানের ইস্তানবুল শহরকে। তো বর্তমানে এটা দেখে আমার কাছে অনেক ভালো লেগেছে, কিন্তু ইস্তানবুল শহরের অ্যাকচুয়ালি অনেক আগে থেকে কিন্তু ইস্তানবুল শহরে মানে সুন্দর সুন্দর ইমারত গড়ে উঠেছে। যেমন এই বইতে মিমার সিনানের কথা বলা যায়, যে নাকি একদম অনেক মানে বড় একজন মুসলিম স্থাপত্যবিদ ছিল। তো ওনার অনেক সুন্দর সুন্দর মানে স্থাপত্য আছে। তো যখন ইস্তানবুল শহর দেখায় না, তখন দেখি যে সুন্দর সুন্দর কিছু মিনার বা ইমারত দেখে আমার কাছে খুব ভালো লাগে, এবং আমার কাছে না খুব সুন্দর লাগে শহরটা, যেটা সত্যি কথা। তো আমি যতটুকু মানে সিরিজে দেখেছি বা ছবি এমনিতে ছবিতে যা দেখেছি, তাতে আমার কাছে ইস্তানবুল শহর অনেক ভালো লাগে। আমার খুব ইচ্ছা যে আমি কখনো সুযোগ পেলে অবশ্যই ইস্তানবুল শহরে যাব, তা আমার অনেক ইচ্ছা। তো এই বইটা আসলে কি হয়েছে, আহ আমি একটু হ্যাঁ বলবো যে আমার কাছে এই সম্পর্কে গল্প ভালো লাগলো। আমার একটা সমস্যা, সেটা হচ্ছে আমি কিন্তু দ্রুত গতির বই পড়তে বেশি পছন্দ করি, সেটা আমি আগেও বলেছি। তো যেহেতু আমি থ্রিলার প্রেমী, তো আমার একটু সমস্যা হয়েছিল কি, বইটা পড়তে গিয়ে আমি একবার একটু ব্লকে পড়ে গিয়েছিলাম। মানে আমার মন চাচ্ছিল কি আমি বইটা পড়বই না, মানে মাঝখান পর্যন্ত এসে ভাবছিলাম কি হয়তো অনেকটা বই পড়ি, একটু ব্লক কাটাই, আমার ভালো লাগছে না, এবং একটু বোরিং লাগার কারণে না একটু টাইম লেগেছে আমার বইটা শেষ করতে। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু বইয়ের কাহিনী সুন্দর হয়, কিন্তু একটু ধীর গতির হয়তো এলিশাবেথের বই আসলে মানে যারা ধীরগতির কাব্যিক একটু ওদের টাইপের মানে বই পছন্দ করে তাদের কাছে আসলে বেশি ভালো লাগে হয়তো। তা আমার কাছে তার বই ভালো লাগে, কারণ তার বইয়ের কাহিনীগুলি সুন্দর মিনিংফুল হয়, হ্যাঁ, এবং দার্শনিক যেসব উক্তি থাকে সেসব আমার খুব ভালো লাগে। কিন্তু এই যে ধীরগতির কারণে আমার একটু বিরক্ত লাগে, মানে যারা একটু ধীরগতির আমার মতো যারা ফাস্ট বই পছন্দ করেন তাদের কাছে হয়তো এই কারণে সামান্য বিরক্ত লাগতে পারে, কিন্তু কাহিনী কিন্তু
ভালো লাগে, মানে কাহিনীগুলো সুন্দর হয়। আর বিশেষ করে যারা ইতিহাস প্রেমী পাঠক আসলে, আর এলি শফাকের ফ্যান যারা, তারা আসলে এই বইটা পড়বে অবশ্যই। কারণ ইতিহাস প্রেমী, যেমন আমার এই যে আমি পড়তে পেরেছি কেন, আমি ইতিহাসটা একটু পছন্দ করি, কারণ ইতিহাসের সাথে উনি কল্পনার মিশেল দিয়ে যে কাহিনীটা লেখেন, মানে যেটা হিস্টোরিক্যাল ফিকশন, যেটা আমার পছন্দ, এই জন্যই হয়তো তার বই আমার পড়া হয়। হ্যাঁ, আর যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে স্থাপত্য শিল্প সম্পর্কে আপনি অনেক কিছু জানতে পারবেন এই বইটা পড়ে। আমিও অনেক কিছু জেনেছি, হ্যাঁ, যে কিভাবে কি করা হয় বা কিভাবে কিরকম ভাবে গড়েছিল সব। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা বড় একটা ব্যাপার, সেটা হচ্ছে উসমানিয়া সাম্রাজ্য সম্পর্কে যারা আগ্রহী। এখন হ্যাঁ, এটা আমি বলবো যে এই কাহিনীতে অ্যাকচুয়ালি সাম্রাজ্য সম্পর্কে বর্ণনা অনেক এসেছে, হ্যাঁ, কিন্তু মেইনলি আসলে ছিল জাহানের ব্যাপারটাই, জাহান আর সিনানের ব্যাপারটাই। কিন্তু উসমানিয়া সাম্রাজ্য সময়ের ঘটনা তো, তো ওইখানে এটা উঠে এসেছে। এবং উসমানিয়া সাম্রাজ্য সম্পর্কে আমি যদি বলি, আমার খুবই আগ্রহ আছে। কারণ সেটা কেন, আমি দিল্লি সার্তুগুল সিরিজটা দেখেছি এবং ওটা অনেক বড় ফ্যান আমি, যেটা সত্যি কথা। আমি যে মানে 5টা সিজন যে দিল্লি সার্তুগুল মানে সিরিজে ছিল, মানে 5টা সিজনই না, আমি যে কতবার দেখেছি হিসাব নেই, যেটা সত্যি কথা। তো মানে আমার একদম মুখস্থ। তো ওই সিরিজটা অ্যাকচুয়ালি কি, উসমানিয়া সাম্রাজ্যের, হ্যাঁ ওটা কিন্তু উসমানিয়া সাম্রাজ্যের না, কিন্তু উসমানিয়া সাম্রাজ্যের সাথে ভালো মতো কানেক্টেড। কেন? কারণ আর্তুগরুল ছিলেন উসমানের বাবা, যিনি নাকি উসমানিয়া সাম্রাজ্যের পত্তন করেছিলেন। হ্যাঁ, তো ওইখান থেকে অ্যাকচুয়ালি কাহিনী শুরু। এবং এরপরে কিন্তু উসমানেরও কুরুলিস ওসমান সিরিজ আছে, যেটা যদিও সেটা আমি দেখিনি, মানে প্রথম সিজনটাই দেখেছি, সেকেন্ড সিজন দেখছি, এখন আমার দেখা হয়নি। তো ওই যে মানে তাদের যে একটা জীবনধারা, বা তাদের বিশেষ করে তখন কিন্তু উসমান যতদিন পর্যন্ত মানে রাজ্য, হ্যাঁ, মানে এর আগে তো সেলজুকরা ছিল, তা উনি যতদিন পর্যন্ত তার সাম্রাজ্য শুরু করেনি ততদিন পর্যন্ত তারা একটা গোত্রে থাকতো, যেটা মানে তারা, আমি উর্দু সিরিজ দেখেছি, উর্দু সিরিজ তারা বলতো যে কাবিলা। তাদের কিন্তু কেমন বাড়িঘর ছিল, একটা একটা বাড়িঘর, কাপড়ের বাড়িঘর, তারা একচুয়ালি যাযাবর টাইপের ছিল, একদিক থেকে আরেকদিকে যেত, মানে এক জায়গা থেকে আরেক জায়গায় তারা বসতি করতো এরকম, মানে যেটা মানে আর্তগুলো বেশি দেখানো হয়েছে। কুল্লুস ওসমান আমি বললাম একটা সিজন দেখেছি, পুরোটা আমার দেখা হয়নি। তো এরপর উনি যখন মানে পত্তন করেন, এই যে উসমানিয়া সাম্রাজ্য, তো এটা তারপরের কাহিনী। এবং এটা সম্ভবত উসমানিয়া সাম্রাজ্য সম্ভবত 1300 শতক থেকে, আমার যেটা মনে হয় 1300 কি 1400 শতক থেকে তাদের শুরু হয়েছিল। আর এটা হচ্ছে 1540 সালের ঘটনা, যে মানে যখন জাহান আসে, তারপর থেকে আরো অনেক বছর গেছে, জাহানের যতদিন ছিল আর কি সেটাই এসেছে এখানে। তখন কে ছিল? তখন উসমান সাম্রাজ্যে ছিল সুলতান সুলাইমান। সুলতান সুলাইমানের তো একটা সিরিজই আছে, এবং যেটা বাংলাদেশে খুবই জনপ্রিয় অ্যাকচুয়ালি, আমার মনে হয়। হ্যাঁ, আর্তুগুল ওসমানের আগেও এই সিরিজ, মানে তাদের আগে এই সিরিজটা বানানো হয়েছে, এবং এটা বাংলাদেশে ডাবিং করে দেখানো হয়েছিল, এবং অনেক মানুষ এই সিরিজটা দেখে, মানে সবাই হুররামকে অনেক পছন্দ করতো, যদিও হুররাম অ্যাকচুয়ালি ভিলেন ছিল। এবং এই বইতেও কিন্তু হুররামকে ভিলেনের মতো দেখানো হয়েছে, এবং মেহরিমার কথা এসেছে, শাহজাদি মেহরিমা। হ্যাঁ, সুলতান সুলাইমান আর হুররামের যে মানে কন্যা ছিল, তার কথা এসেছে, এবং তার সন্তানের কথাও এসেছে, তাদের কি অবস্থা, তারা কি করেছে। যদিও সুলতান সুলাইমান আমি দেখিনি, হ্যাঁ, কিন্তু আমি জানি যে কিছুটা কাহিনী। তো এখানে আর কি দেখানো হচ্ছে, কিন্তু সুলতান সুলাইমানের কাহিনীটা ভালো মতো এসেছে। মানে আসলে এলি শফাকের কাহিনী বলতে গিয়ে আমি বলবো, যদি বললাম না যে উসমানিয়া সাম্রাজ্যের প্রতি যে আমার একটা আগ্রহ আছে, যে কারণে আমি এগুলো জেনেছি। তো তখন যে সুলতান সুলাইমানের কাহিনী, মানে সুলতান সুলাইমানের সময় ছিল, এবং ওই কাহিনীটা এখানে আর কি এসেছে। এবং হ্যাঁ, অনেক সুন্দর করে বর্ণনা করা হয়েছে যে রাজপ্রাসাদ কেমন ছিল, তাদের জীবন কেমন ছিল, একজন রাজকুমারী বা যেই হোক না কেন, অ্যাকচুয়ালি আমরা মনে করি কি যে মানুষ হলে হয়তো এটা মানে সুপারস্টার হলে বা খুব মানে উঁচায় থাকলে মনে হয় অনেক ভালো থাকে। কিন্তু এখানে কিন্তু দেখানো হয়েছে যে অ্যাকচুয়ালি মানুষের টাকা পয়সা অনেক বেশি থাকলে, বা একটা মানুষ অনেক উপরে একটা স্থানে থাকলে যে মানে মানুষ ভালো থাকে, সেটা কিন্তু না। মনের সুখটা অ্যাকচুয়ালি আলাদা জিনিস। যার মনের সুখ থাকে সে গরিব হয়েও কিন্তু ভালো থাকতে পারে। এটাই হলো কথা। আর এখানে যে জিনিস এসেছে, একটা জীবন দর্শন এসেছে, পুরোবারে জাহানের একটা জীবন দেখানো হয়েছে। এটাতে আমি যে বললাম আমার বিরক্ত লেগেছে মাঝখান দিয়ে, সেটা কেন লেগেছে? কারণ আমার খালি মনে হচ্ছিল কি জাহান আর হাতির কথা এখানে আসছে, আর ঘুরে ফিরে এই বাড়ি মানে এই ইমারত করছে, এই ইমারত করছে, যে কারণে হয়তো ধীরগতির কারণে বিরক্ত লেগেছে। তবে হ্যাঁ, শেষে দিয়ে গিয়ে আমার কাছে ভালো লেগেছে, কারণ তখন কাহিনীর কিছু টুইস্ট সামনে এসেছিল, যে কারণে হ্যাঁ, থ্রিলার না কিন্তু, কারণ এলিজাবেথের মতো থ্রিলার না, কিন্তু তারপরেও টুইস্ট কিন্তু কিছুটা ছিল, এবং শেষে দিয়ে গিয়ে ভালো লেগেছে। তারপর আমার মনে হলো যে শেষে দিকে, মানে দার্শনিক টাইপের বই তো, শেষে দিয়ে আমার মনে হলো যে আসলে মানুষের জীবনটা কি। হ্যাঁ, হয়তো সে কি ভেবেছিল যে তার জীবন কি হবে, অথচ কি হয়ে গেল, সে সারা জীবন একটা বড় দেশে কাটিয়ে গেল, এবং এত বছর একটা দেশে কাটিয়েও কিন্তু মানে সে সেটা আপন করতে পারলো না। শেষের দিক দিয়ে কিন্তু তাজমহলের কাহিনীও আছে কিছুটা, যারা পড়েছেন তারা তো জানেন না, যারা পড়েননি তারা পড়লে বুঝবেন। তো মনে হলো যে শেষে দিয়ে গিয়ে মনে হলো যে আসলে মানুষের জীবনটা কি, একটা জীবনে কি মানুষ সবকিছু পায়, বা তার জীবনে সবকিছু কি পূরণ হয়, নাকি কত অতৃপ্তি নিয়ে মানুষ মারা যায়, বা একটা অতৃপ্তি নিয়ে মানুষ বেঁচে থাকে, মানে এই ধরনের দার্শনিক বিষয়গুলো এসেছে। হ্যাঁ, আচ্ছা, আর বইয়ের প্রকাশনের কথা যদি আমি বলি,
তাহলে এটা হচ্ছে আদি প্রকাশনীর বই। তো আমি বুঝি না, পৃষ্ঠাগুলি খারাপ ছিল একটু, মানে কম। এটা কি সুলভ মূল্যে? সুলভ মূল্যে আমি যখন বইটা কিনেছিলাম, বইটি আমি একটু একটা অফারে কিনেছিলাম বাংলা বাজার বুকস থেকে। তো আমি জানি না এটা কি সুলভের ছিল নাকি নর্মাল। সুলভ না অ্যাকচুয়ালি, কারণ সেটা তো মানে নিউজ প্রিন্ট থাকে, কিন্তু এটা হোয়াইট প্রিন্টই। কিন্তু আমার কাছে মনে হয়েছে কি পেজগুলো মোটামুটি ভালো, অত আমার কাছে ভালো মনে হয়নি। আর হ্যাঁ, তবে ওই আমার কাছে এটা ভালো লেগেছে, প্রচ্ছদটা। প্রচ্ছদে একটা সাদা হাতি, বললাম না হাতি কিন্তু সাদা হয় না, কিন্তু এই বইতে একটা সাদা হাতির কথা আছে। হ্যাঁ, যেটাই জাহানের হাতি ছিল এবং জাহান ওটার মাহুত ছিল। হ্যাঁ, মানে ওটা একটা আশ্চর্যজনক ব্যাপার ছিল। এবং তখন অ্যাকচুয়ালি মানে ওসমানের সামনে যে হাতি এত চিনতো না মনে হয়, মানে এমন একটা ব্যাপার দেখানো হয়েছে যে হাতিটা মনে হয় প্রথম তারা দেখেছে, মানে ওই দেশে মনে হয় হাতি এটাই প্রথম গিয়েছিল। হ্যাঁ, এটা হতে পারে, কারণ আমি যে সিরিজগুলো দেখেছি তখন কিন্তু সেখানে অ্যাকচুয়ালি শুধু ঘোড়াই দেখেছি। মানে তুর্কিতে অ্যাকচুয়ালি ঘোড়া খুব পাওয়া যায়, ঘোড়া খুব মানে ভালো জাতের ঘোড়া। সবচেয়ে ভালো জাতের ঘোড়া মানে তুর্কি ঘোড়াই, এই বড়, এই লম্বা, মানে মোটা, খুব সুন্দর লাগে ঘোড়াগুলি। কারণ আমি সিরিজে দেখেছি তো যে মানে ঘোড়াগুলি, মানে তারা ঘোড়ায় চড়তো একদম। কিন্তু হাতিটা অ্যাকচুয়ালি আমি দেখিনি, তখন আমি বুঝলাম যে তাহলে সম্ভবত হাতি আসলে তুর্কি দেশে ছিল না। তো ওটা দেখেছে অ্যাকচুয়ালি হাতি তো ইন্ডিয়াতে বেশি পাওয়া যায়। এমনিতে জানি না আমি আসলে কোন দেশে বেশি পাওয়া যায়, কিন্তু এই মানে উপন্যাসে যেটা এসেছে যে অ্যাকচুয়ালি জাহান কিন্তু মানে ভারত থেকে গিয়েছিল। হ্যাঁ, এই যে তুর্কি দেশে, এবং ওখান থেকে হাতিটা নিয়ে গিয়েছিল। এবং হাতি ইন্ডিয়াতে আসলে অনেক আছে, কারণ ওরা তো মানে হিন্দু হিন্দু যেহেতু ইন্ডিয়াতে হিন্দু বেশি, হিন্দুরা তো হাতিকে খুব পূজনীয় মানে, কারণ তারা গণেশের পূজা করে এবং গণেশ তো হাতির মতোই, মানে মুখটা তো হাতির মতোই, সেটাই। তো এখানে এই জিনিসটা এসেছে। তারপরে এই যে ইমারতটা এসেছে, যেটা নাকি ইস্তানবুলের বলা হয়েছে, এবং ইস্তানবুলের পিছে রাজবাড়ি। আচ্ছা, এই বাড়িটা না আমি না সুলতান সুলেমানের একটা কাটিং দেখেছিলাম, তো তখন না ওদের একটা দুর্গ দেখানো ছিল, দুর্গটা না এটা এরকমই। এটা দেখে আমার মনে পড়লো, এবং কালারটা আমার কাছে ভালো লেগেছে। তো পড়াশোনা হলো মোটামুটি ভালো আছে, কিন্তু হ্যাঁ কাহিনীটা সুন্দর আছে। বিশেষ করে আপনারা যারা হিস্টোরিক্যাল ফিকশন পছন্দ করেন, এলিফ শাফাকের বই যারা পছন্দ করেন, একটু ধীরগতির হলেও সমস্যা নেই, এবং উসমানের সাম্রাজ্য সম্পর্কে যাদের আগ্রহ আছে তারা কিন্তু বইটা অবশ্যই পড়ে দিতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউতে আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতেই আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো ভালো ভালো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য সুযোগ পাবো, আগ্রহ পাবো অ্যাকচুয়ালি। কারণ আগ্রহ মানে সুযোগটা পাবো কেন, আগ্রহ না পেলে মানে আপনারা সুযোগ দিলে আগ্রহটা হবে, এবং আমি আনবো, মানে সুযোগটা পাবো। মানে এখানে কি সুযোগে আগ্রহ, আগ্রহে সুযোগ, সেটাই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো বই রিভিউ চান, সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরো একটি ভিডিও দিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন। আল্লাহ হাফেজ।